আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব জরুরি একটি বিষয়ে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ধান গাছে মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকাকে কম বেশি সবাই চিনেন এবং ধান গাছের এটি একটি খুবই কমন একটি পোকা, যার আক্রমণে ধান অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে এই পোকাগুলোকে দমন করে থাকি। আজকে আমরা এই পোকার আক্রমণ, আক্রমণের কারণ এবং কিভাবে আমরা এটি প্রতিকার করতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো আমরা সবার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে মাজরা পোকা আসলে কিভাবে আক্রমণ করে ধান গাছে। দেখুন, ধান গাছে যে পাতাগুলো থাকে, অর্থাৎ যে পাতাগুলো নতুন পাতা হয় সেইগুলো মাঝখানের দিকে থাকে, আর পুরোনো পাতাগুলো সাধারণত পাশের দিকে বা এরকম সাইডে থাকে। দেখা যাচ্ছে এই যেই মাজরা পোকা, এটিকে ইংরেজিতে বলা হচ্ছে RYSB, অর্থাৎ আর এ রাইস, ওয়াইতে ইয়েলো, এস এ স্টেম এবং বি তে বোরার। রাইস ইয়েলো স্টেম বোরার। এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে স্টেম মানে কাণ্ড, বোরার মানে হলো ছিদ্র করা বা কেটে ফেলা, কাণ্ডকে ছিদ্র করে ফেলে। সাধারণত এই মাঝামাঝি দিকে যে নতুন পাতাগুলো ওঠে, সেই পাতার কাণ্ডের ভেতরে এই পোকার অবস্থান নেই। আমরা যদি একটি পাতাকে এরকম আলাদা করে দেখাতে চাই, তাহলে দেখবেন যে এই পাতার পাতার অংশ শেষ হয়ে এই যে কাণ্ডের অংশটুকু থাকে, এই জায়গাটায় এই কাণ্ডের ভিতরে যদি আমরা কেটে ফেলি বা কাণ্ডটাকে যদি আমরা চিরে বিভাগ করতে পারি, আমরা দেখতে পারবো যে এইখানটায় মাজরা পোকার ডিম থাকে এবং এই ডিম থেকে এই লার্ভায় পরিণত হয়। আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি আপনাদের কেমন হবে। অর্থাৎ মাজরা পোকা যদি কোনো একটি জায়গা থেকে গাছে এসে আক্রমণ করে, তাহলে সে এই নতুন যেই শুট বলি আমরা, যে পাতার শুট, সেই শুটের ভিতরে এরা ডিম পাড়ে এবং সেখান থেকে ডিম ফুটে পোকার লার্ভা বের হয়। লার্ভাগুলো এরকম এরকম দেখতে, এরা এরকম সামনের দিকে এগোয়, এরকম কুচকি কুচকি এরা হাঁটে এবং এদের এই যে মুখের মাধ্যমে এরা এই পাতা খেয়ে ফেলে, পাতার এই কাণ্ডর বিভিন্ন অংশ এরা খেয়ে খেয়ে ছিদ্র করে ফেলে। তো ছিদ্র করতে করতে একটা পর্যায়ে দেখা যায় যে এই কাণ্ডটি এরকম একটি জায়গা থেকে একদম কেটে ফেলেছে, অর্থাৎ গাছ থেকে এই পাতার কাণ্ড একদম এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, যেহেতু এরা এখান থেকে কেটে ফেলছে। অর্থাৎ এই পাতাটা যদি আমরা এরকম মিডিলে মনে করি, দেখা যাবে এই যে এই পাতাটির এই গোড়া থেকে কেটে ফেললো। যখন পাতাটি এরকম গোড়া থেকে কেটে ফেলবে, তখন আসলে কি হবে? তখন এই যে গাছ মূলের মাধ্যমে, অর্থাৎ শিকড়ের মাধ্যমে তার জন্য প্রয়োজনীয় পানি এবং খনিজ উপাদান নেয়, যেগুলো নিয়ে এসে পরবর্তীতে খাদ্য তৈরি করে। যখনই এই অংশটা কেটে ফেলবে, তখনই সব ধরনের গাছের যেই যান্ত্রিক কানেকশন, সেখান থেকে কিন্তু এই পাতাটা আলাদা হয়ে গেল। অর্থাৎ ওই পাতাটা এখন আর এই মূলের সাহায্যে মাটি থেকে প্রয়োজনীয় পানি বা খনিজ লবণ পাবে না। আর যদি সেটা নিতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে সে তার যে সবুজ অংশ ক্লোরোফিল থাকে, সেটাকে কাজে লাগিয়ে এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে খাদ্য তৈরি করার বিষয়টা, সেটা অবশ্য করতে পারবে না। তখন এই গাছটি থেকে এই পাতাটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। আমরা হয়তো বাইরে থেকে এটা দেখতে পাবো না, কারণ এটা গাছের ভিতরের দিকে থাকবে, নিচের দিকে, খালি চোখে আমরা বাইরে থেকে দেখতে পারবো না। তখন কি হবে? তখন এই যে মাঝের যে পাতাটার কাণ্ডটা সে বিচ্ছিন্ন করে দিল গোড়ার সঙ্গে, সেই পাতাটা পুষ্টির অভাবে তার সবুজ রং হারিয়ে ফেলবে এবং একদম সাদা হয়ে যাবে। সাদা, প্রথমে ফ্যাকাশে, তারপরে সাদা হয়ে যাবে এই পাতাটা। অর্থাৎ যে পাতা এসে অবস্থান করেছিল, এই পোকাটা এরকম কেটে দিয়ে তাকে সাদা করে ফেলবে, এরকম মাঝখানের পাতাটা। তখন আমরা দেখতে পারবো যে ধান গাছের মাঝের পাতাটা একদম সাদা হয়ে আছে। এই লক্ষণটা দেখলে আমরা বুঝে নিব যে এখানে RYSB বা মাজরা পোকার আক্রমণ হয়েছে। আবার ধরেন ধান গাছে যদি শীষ চলে আসে, তাহলে সেক্ষেত্রে কেমন হয়? সেই ক্ষেত্রেও এরকম মাঝের দিকে ধরেন এরকম একটি কাণ্ডের মাধ্যমে এরকম শীষ আসবে, সেখানে দানা ধরবে,
এরকম শীষে দানা ধরবে। এই যে যে কাণ্ডটা এরকম। এখন যদি এই যেই কাণ্ডের মাধ্যমে শীষ এসেছে এবং শীষে দানা ধরেছে অর্থাৎ ধান ধরেছে, সেই কাণ্ডটার এরকম যখন গোড়া থেকে এই পোকাটা তার সংযোগ বিচ্ছিন্ন করে দিবে, কামড়ে খেয়ে ফেলে, তখন এই কাণ্ডটাও এরকম গাছ থেকে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে না। না পাওয়ার কারণে এই যে কাণ্ডের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো যে এই যে ধানের দানাগুলো, সে দানাগুলোকে সুন্দর করে তৈরি করবে, ধান থেকে তৈরি করবে, সে কাজটি কিন্তু আর সে করতে পারবে না। তখন এই পুষ্টির সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়ার কারণ পানি, খনিজ লবণ, তদুপরি তার খাবারের সরবরাহটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং অন্যান্য সাপোর্ট যেগুলো গাছ থেকে পাওয়ার কথা সেগুলো না পাওয়ার কারণে তখন দানার যে অংশগুলো এখানে, এই অংশটা এটাও সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে, এখানে ছত্রাকের আক্রমণ হবে, পচন ঘটবে এবং এখান থেকে পরবর্তীতে এই ধানে এই পোকারও যেমন বিস্তৃতি আরো ছড়াতে থাকবে, তার পাশাপাশি বিভিন্ন প্রকার ছত্রাক এবং অন্যান্য রোগেরও আক্রমণ দেখা দেবে এর পাশাপাশি। এটি যদি সময় মতো প্রতিরোধ করা না যায় বা প্রতিকার করা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মারাত্মক লসের সম্মুখীন হতে পারি, আমাদের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কি করলে আমরা মাজরা পোকার আক্রমণটা প্রতিরোধ করতে পারবো এবং আক্রমণ হলে প্রতিকার করতে পারবো, সেই বিষয়টি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যেই কারণে এই আরআইএসবি বা মাজরা পোকা খুব দ্রুত ফসল আক্রমণ করতে পারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমি একটু তুলে ধরছি আপনাদের সঙ্গে। যেমন ১ নম্বরে আছে গাছের মধ্যকার দূরত্ব কম থাকে। আমরা যখন ধানের চারা রোপণ করি তখন আমরা দেখা যাচ্ছে যে একেবারে গায়ে গায়ে একটির সাথে আরেকটি লাগিয়ে রোপণ করি। এত ক্লোজ রোপণ করার কারণে আলো বাতাস কম ঢুকতে পায় সেখানে, এবং আলো বাতাস কম ঢুকতে পেলে সেখানে অবশ্যই রোগ জীবাণুর আক্রমণ বেশি হবে, এটা আপনারা সবসময় মনে রাখবেন। যেই কারণে আমাদের ধানের চারা রোপণ করার সময় একটি থেকে আরেকটি দূরত্ব বেশি রাখতে হবে এবং সারি করে সেগুলো রোপণ করতে হবে। আরেকটি বিষয় খুব আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে কি যে ৭ থেকে ৮ সারি পর যে এক সারি ফাঁকা রাখতে হবে, যাতে করে ওই ফাঁকা সারিটা দিয়ে আমরা প্রয়োজনে হাঁটাচলা করতে পারবো বা যে কোনো ধরনের আগাছা পরিষ্কার করার কাজ, কীটনাশক প্রয়োগ করার কাজ, এই কাজগুলো আমরা সহজে করতে পারবো এবং ফাঁকা জায়গা থাকার কারণে বাতাস চলাচল করবে, সেক্ষেত্রে রোগ জীবাণুর আক্রমণটা কম হবে। যদি জমিতে আগাছার পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই পোকার আক্রমণ হবে। এই জন্য আমাদের নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমি তৈরি করার সময় যথাযথ জীবাণুনাশক ব্যবহার করা খুবই জরুরি। এই কাজটি না করলে যে কোনো ধরনের পোকার আক্রমণ হতে পারে যে কোনো সময়। একই জমিতে বারবার একই ফসল চাষ করলে, আমরা অনেকেই আছি যে একই জমিতে আমরা আউশ আমন গুলো ৩ সিজনই হয়তো ধান চাষ করে যাচ্ছি, এই কাজটি করা যাবে না। তাহলে রোগ জীবাণুগুলো রিপিটেডলি অর্থাৎ বারবার আক্রমণ করবে একটির পরে একটি। আমাদের মাঝখানে হয় বিরতি দেওয়া লাগবে অথবা অন্য একটি ফসল চাষ করা লাগবে। পার্শ্ববর্তী জমিতে যদি পোকা থাকে তাহলে সেক্ষেত্রে আক্রমণটা আসতে পারে। সুতরাং এই যে কারণগুলো আমরা দেখছি, এই কারণগুলো মাথায় রেখে এই কাজটি যেন আমরা না করি, তাতে করে আমরা সহজেই প্রতিরোধ করতে পারবো এই মাজরা পোকার আক্রমণকে। আমাদের ধানের জমিতে যদি মাজরা পোকার আক্রমণের লক্ষণ আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় করণীয় আছে। প্রথমত যে কাজটি করতে হবে সেটি হলো শতক প্রতি ৩ থেকে ৪টি বাঁশের কঞ্চি অথবা ডাল এটি পুঁতে দিতে হবে, এবং এই বাঁশের কঞ্চি বা ডাল যদি আমরা পুঁতে দেই তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে পাখি এসে এই বাঁশের কঞ্চি বা ডালের উপরে বসবে। পাখি তখন এই ধান ক্ষেতে যেই ক্ষতিকর পোকামাকড় গুলো আছে পোকামাকড় গুলো খেয়ে নিবে। এভাবে কিন্তু খুব সহজে মাজরা পোকা সহ আরো অনেক পোকাকে প্রতিরোধ করা সম্ভব। এর পাশাপাশি আমাদের অনুমোদিত কীটনাশক অর্থাৎ মাজরা পোকাকে দমন করার জন্য ঠিক যে কীটনাশকটি প্রয়োজন সেই ধরনের কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে সঠিক মাত্রায়। আমরা যদি মাত্রা কম দিই বা বেশি দিই সেক্ষেত্রে কিন্তু কাজ না হয়ে বরঞ্চ আরো ক্ষতি হতে পারে। এবং একই কীটনাশক বারবার ব্যবহার না করা, অর্থাৎ যে কীটনাশকটা আমরা একবার দিলাম সেই কীটনাশক আমরা আবারও দিচ্ছি। অনেকেই আছেন যে বছরের পর বছর একই জমিতে একই ফসলে একই কীটনাশক বারবার ব্যবহার করে যাচ্ছেন। এরকম কাজটি করলে ওইখানে যেই পোকাগুলো থাকে সেই পোকাগুলো ওই কীটনাশকের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্সি গ্রো করে, প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাতে করে পরবর্তীতে যখন আবার আপনি ওই একই কীটনাশক দিবেন তখন কিন্তু আর এটি কাজ করবে না। যেই কারণে অনুমোদিত যেই কয়েকটি কীটনাশক রয়েছে মাজরা পোকার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে অনেক বেশি উপকার পাবেন। আর এই কীটনাশক স্প্রে করার সময় একটি জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন যে
বিশেষ করে সকাল 7টা থেকে 9টা এবং বিকাল 4টা থেকে 6টা। এই সময়টার ভেতরে আপনারা কীটনাশক স্প্রে করার চেষ্টা করবেন এবং এই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার সময় এটির সঙ্গে কোনো প্রকার সার মিশিয়ে আপনারা স্প্রে করবেন না। এ বিষয়টি সবসময় খেয়াল রাখবেন। তাহলে এখন এই মাজরা পোকার জন্য কি কি অনুমোদিত কীটনাশক আমরা ব্যবহার করতে পারি এবং কোন মাত্রায় ব্যবহার করতে পারি সে বিষয়টি নিয়ে একটু বলবো এখন। প্রিয় বন্ধুরা, আইসোসাইক্লোসিরাম গ্রুপের ইনসিপিও এটি বর্তমান সময়ে বলতে পারেন যে মাজরা পোকা দমনের জন্য বেস্ট কীটনাশক এবং এটি সিনজেন্টা কোম্পানির। আপনারা সেটি 1 থেকে 1.5 মিলি পরিমাণ প্রতি লিটারে এইভাবে প্রস্তুত করে তারপরে স্প্রে করতে পারেন। তারপরের অবস্থানে রয়েছে ক্লোরানট্রানিপোল এবং থায়ামোথ্যাক্সাম, এই দুই গ্রুপের সমন্বয়ে আমাদের বাংলাদেশে ভিট্টাকো নামে আপনারা পাবেন, আবার ভলিউম ফ্লেক্সি নামেও পাবেন। এই ভিট্টাকো নামে এই যে কীটনাশকটি আছে সেটি আপনারা 0.75 থেকে 1 গ্রাম প্রতি লিটারে স্প্রে করে দিতে পারেন এবং ভলিউম ফ্লেক্সিটা 0.5 থেকে 0.75 গ্রাম প্রতি লিটার এই হিসাবে আপনারা মিশিয়ে তারপরে স্প্রে করতে পারেন। এর মধ্যে যে ইনসিপিও যেই ওষুধটি রয়েছে এটি বাংলাদেশেও সর্বত্র পাওয়া যাবে, তার পাশাপাশি ইন্ডিয়াতেও আপনারা প্রতিটি জায়গায় এই ইনসিপিও ওষুধটি পাবেন সিনজেন্টা কোম্পানির। এবং এই ভিট্টাকো যে ওষুধটি এটিও আপনারা ইন্ডিয়াতে পেয়ে যাবেন, এই নামেই পেয়ে যাবেন। আর তার পাশাপাশি আরো কিছু গ্রুপের কীটনাশক কাজ করবে, যেমন কার্টা প্লাস ফিপ্রোনিল, এই দুইটা গ্রুপের সমন্বয়ে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে গ্রিপ 52.5 WDG, আপনারা এই গ্রুপের কীটনাশক 2 গ্রাম পার লিটার এই অনুপাতে মিশিয়ে স্প্রে করবেন। এবং এই একই গ্রুপেরই অনেক কীটনাশক বাংলাদেশ ভারত দুটি জায়গায় কিন্তু পাওয়া যাবে। আর শুধু কার্টাপ গ্রুপের কীটনাশকও মাজরা পোকার বিরুদ্ধে কাজ করবে, সেটিও আপনারা গাছের পোকার আক্রমণের পরিস্থিতি বুঝে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার মিশিয়ে স্প্রে করতে পারেন। আর ইন্ডিয়াতে ভায়াগো, ব্যারোজ, টেক্সটার, বেনজোক্রোন এই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই কীটনাশকগুলো কিন্তু মাজরা পোকার বিরুদ্ধে ভালো কাজ করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি এই বিষয়ে আরো অন্য কিছু জানার দরকার হয় তাহলে আমাকে আপনারা মেসেজ করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো বিষয় জানতে চাইলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সে বিষয়েও উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।